এবং সেই চক্রান্তের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কিন্তু প্রকাশ্যে বহুবার দেখেছি। এমন না যে আন্দোলনের স্টেক হোল্ডার কারা ছিল, জামাত শিবির ছিল, হেফাজত ছিল, হিজবুত তাহরির ছিল, পাকিস্তানের মদদ ছিল, এবং তার মানে তারা আসলে ভয় পাচ্ছে যদি আবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণজাগরণ মঞ্চের মতো আবার মানুষের সেই জোয়ার আসে, জাগরণ আসে, সেটাকে তারা ঠেকাতে পারবে না। এবং আমি মনে করি যে আমাদের সোসাইটিতে যেমন আমাদের নারীদের দেখবার দৃষ্টিভঙ্গিটাতেই সমস্যা আছে। এখনো ধরেন আমাদেরকে মনে করা হয় যে নারী, এখনো রাজনীতিবিদ মনে করা হয় না, এখনো একজন অফিসে একজন পুরুষ বা নারীর ক্ষেত্রে কিন্তু এখনো নারী হিসেবে দেখা হয়। দুজনে যদি যোগ্যতার মাপকাঠি তো চেয়ারে যায়, আমাদের পুরুষরা বা আমাদের নারীরাও মনে করে যে উনি নারী বা একটু সুন্দরী বলে উনি ওই চেয়ারটা পেলেন। এই যে মানসিকতাটা কিন্তু আমাদের সোসাইটি থেকে এখনো যায়নি, আমাদের মাইন্ডসেটে রয়ে গেছে। যাই হোক, সেটা হয়তো সময় লাগবে। কিন্তু যেটা ঘটেছে দেখেন, আমি একদম খোলামেলাই বলবো, কোটা আন্দোলনের নাম করে যে চক্রান্তের আন্দোলনটি জুলাইতে হয়েছে, কোটা আন্দোলনের প্রয়োজন ছিল না। সরকার নিজেই তো কোটার বিরুদ্ধে ছিলেন এবং সেখানে কোন রকম বিরোধ ছিল না, দ্বিমত ছিল না। কিন্তু আমরা সবাই জানি যে ডিপ স্টেট ষড়যন্ত্রের কারণে বিদেশি সহায়তা এবং 1971 সালে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, সে পরাজিত শত্রু এবং সেই পরাজিত রাষ্ট্র কিন্তু তাদের কিন্তু দীর্ঘদিনের চক্রান্ত চলে আসছে, এবং সেটা 1975 সালে আমরা দেখেছি। এবং সেটা কিন্তু উদীচীর বোমা হামলা থেকে শুরু করে 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন, তাদেরকে মানে একদম মানে প্রশাসনিক ভাবে তাদেরকে ভালো ভালো জায়গায় বসানো থেকে শুরু করে আমরা কিন্তু দেখে আসছি সেটা, এবং তাদের চক্রান্ত কিন্তু চলছিল। এবং সেই চক্রান্তের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কিন্তু প্রকাশ্যে বহুবার দেখেছি। এমন না যে এটা আমাদের জন্য খুব সারপ্রাইজিং। কিন্তু জুলাইতে আমরা যে কথাগুলো বলছিলাম যে এই আন্দোলনটা ছাত্রদের হাতে নেই, ছাত্ররা করছে না, এটা করছে 1971 সালে সেই রাজাকার আল বদর আল শাম, জামাত শিবির এবং বিদেশি ডিপ স্টেট ষড়যন্ত্রের মানুষজন যারা রেজিম চেঞ্জ করে তাদের মাধ্যমে হচ্ছে। এবং এর সাথে কিন্তু কিছু মানে আবেগে তাড়িত হয়ে কিছু স্টুডেন্ট এসছে, কিছু সাধারণ মানুষজনও কিন্তু যুক্ত হয়েছে। তবে বাম দলের যুক্ত হওয়াটার ক্ষেত্রে কিন্তু তখনও প্রশ্ন ছিল, এখনো সেই প্রশ্নগুলো কিন্তু আলোচিত হচ্ছে। যাই হোক, তো পরবর্তী পর্যায়ে আজকে কিন্তু জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। এখন কিন্তু কোনো কিছু আর অস্পষ্ট নাই যে আন্দোলনের স্টেক হোল্ডার কারা ছিল, জামাত শিবির ছিল, হেফাজত ছিল, হিজবুত তাহরির ছিল, পাকিস্তানের মদদ ছিল, এবং এগুলো আমরা সবাই এখন ওপেন সিক্রেট। তো সেই জায়গাটায় যখন দেশে ক্রমাগত ভাবে ধর্ষণ বাড়ছিল, তো 5ই আগস্ট থেকে কিন্তু ধর্ষণ শুরু হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ধর্ষণ করা, সনাতনীদের ধর্ষণ করা, এবং এটা কিন্তু বাড়ছিল দিনে দিনে। এবং এটা যখন একটা অসহনীয় নির্মম পর্যায়ে চলে গেছে, তখন সাধারণ জনগণের পর্যায় থেকে প্রতিবাদটা এসছে। সেখানে বাম দলের মানুষজন আসছে, লাকিরা এসছে, অন্যান্যরা আসছে, তাদের সাথে আমরা গণজাগরণ মঞ্চে একসাথে যুদ্ধাপরাধী বিচারের আন্দোলন করেছি। যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনে তো জুনায়েদ সাকিও ছিলেন, যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনে পিনাকি ভট্টাচার্য ছিলেন, যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনে আজকের উপদেষ্টা শারমিন মোর্শেদও ছিলেন। কিন্তু উনারা পরবর্তী সময়ে উনাদের রাজনৈতিক ধ্যান ধারণা সবকিছু পাল্টে গেছে, উনারা যুদ্ধাপরাধীর সাথে গোল্ডেন হ্যান্ডশেক করে ফেলেছেন। তো যাই হোক, তো তারপরে যখন সেদিন আমরা যখন দেখলাম যে ধর্ষণ বিরোধী মিছিল হচ্ছে, যমুনার দিকে যাচ্ছে স্মারকলিপি দেওয়ার জন্য, সেখানে পুলিশের আক্রমণ করার, আক্রান্ত করার কোনো প্রয়োজন ছিল না। সেখানে কিন্তু একদম ক্যাটাগরিক্যালি সবাই কিন্তু ধর্ষকের বিচারের কথাই বলছিল। সেখানে রাষ্ট্রের কথা, প্রধান উপদেষ্টার কথা কিংবা অন্যদের কথা উচ্চারিত হয়নি। কিন্তু আমরা তারপরও দেখেছি তাদেরকে বাধা দেওয়া হয়েছে, আক্রান্ত করা হয়েছে। এবং পরবর্তীতে যখন আবার লাকির নেতৃত্বে বা বাম দলের লোকজনের নেতৃত্বে যখন আবার আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, তখন কিন্তু আমরা দেখেছি সেই মিছিলে যৌক্তিকভাবে যে স্লোগানগুলো হয়েছে, তারপর পাল্টাপাল্টি শুরু হয়ে গেল। অর্থাৎ যে মানুষরা যারা রাত্রেবেলা নো মোর শাহবাগ, নো মোর শাহবাগ লাগবে না, এই যে লাকিকে গ্রেফতার করতে হবে, শাহবাগীদের ফাঁসি চাইছে, তাদের ভয়টা কোথায় আসলে? তারা তো সব সময় ভয় পায় যে যুদ্ধাপরাধীদের পক্ষে তারা, এবং আমরা দেখলাম তারা বলছে নিজামী হত্যার বিচার চায়, সাইদি হত্যার বিচার চায়। এবং এই যে তাদের ফেসবুকের পোস্ট, এই যে তারা শাহবাগীদের গ্রেফতারের কথা বলছে আর ফাঁসির কথা বলছে, তার মানে তারা আসলে ভয় পাচ্ছে যদি আবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণজাগরণ মঞ্চের মতো আবার মানুষের সেই জোয়ার আসে, জাগরণ আসে, সেটাকে তারা ঠেকাতে পারবে না। এবং তারা জানে, মানুষ বুঝে গেছে যে সেই যুদ্ধাপরাধী, সেই রাজাকার আল বদর আল শামস,
সেই পাকিস্তান পন্থীরাই যারা সংবিধান পরিবর্তন করতে চায়, যারা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়, যারা নারীদের উপরে নিষ্পেষণ করছে, ফতোয়া দিচ্ছে, বয়ান দিচ্ছে, এবং তাদের তো ভয় ঢুকে গেছে যে যদি মানুষের জাগরণ ঘটে তারা তাদের কাজগুলো করতে পারবে। আর তারা কিন্তু রাষ্ট্রের মদদে পৃষ্ঠপোষকতায় তারা এই কাজগুলো কিন্তু করছে, এবং যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেটিও রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রের সম্পূর্ণ ইচ্ছা, এবং তার সাথে রাষ্ট্র বলতে আমি বুঝাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরিষদ, তারা প্রত্যেকের সাথে সম্পৃক্ত এবং তাদের প্রত্যেকেরই এর মধ্যে মদত রয়েছে। কারণ 5ই আগস্ট থেকে আমরা দেখেছি সকল ক্রিমিনালসদেরকে জেল থেকে মুক্ত করে বের করে দেওয়া হয়েছে। থানা এবং পুলিশদের উপর যে হত্যা হয়েছে সে সমস্ত কিছু বিচার কিন্তু তারা করেনি, ইন্ডেমনিটি দিয়েছে। কাজে আজকে তাদের ভয় হচ্ছে যে গণজাগরণ বা জনগণের যদি প্রশ্ন ওঠে যে আমরা তো স্বাধীনতার বিরোধীদের হাতে রাষ্ট্রকে ছাড়বো না, বা এমন কারো হাতে রাষ্ট্র ছাড়বো না যারা এসে একটা নারীকে জিজ্ঞেস করে যে তোমার ওড়না কোথায়, বা একটা নারীকে ফতোয়া দেয় যে তুমি মাহরাম ছাড়া তুমি সৌদি আরবে যেতে পারবা না হজ করতে, তুমি কোথাও বেরোতে পারবা না। কিন্তু বাংলাদেশ তো সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশের 50% নারীরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার দায়িত্ব গ্রহণ করেছে, এবং সফলভাবে বাংলাদেশের নারীরা সেই জায়গাটা করতে পেরেছে। কিন্তু আজকে আমাদের মেয়েরা শিক্ষিত হয়ে স্বাবলম্বী হয়ে যখন কাজ করছে, দেশে বিদেশে কাজ করছে, বড় বড় পোস্টে কাজ করছে, তখন যদি এই ফতোয়া দেয় তারা যে নারীরা একা বেরোতে পারবে না, নারীরা ঘরে থাকবে, নারীরা কাপড় এভাবে পরতে হবে, আমার ইচ্ছা আমি কিভাবে কাপড় পরবো, আমার বোরকা পরতে ইচ্ছা হলে আমি পরবো, আমার ইচ্ছা না হলে আমি পরবো না, আমার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, চাকরি করবে, তার স্বাধীন সত্তায় সে যা ইচ্ছা তাই করবে। সে যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ না করে, সেটি রাষ্ট্র বা সমাজ বিরোধী কিছু না করে, ধর্ম আমাদের নারীদেরকে যে অধিকার দিয়ে গেছে, সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, আমরা তার ভেতরে থাকবো। আমাদের মানে বঙ্গবন্ধু কন্যা কিন্তু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছেন। তিনি কিন্তু 2009 এসে 2011 জাতীয় নারী উন্নয়ন নীতিতে নারীদের জন্য যে সুরক্ষার ব্যবস্থা করে গেছেন, সেটি যদি এই রাষ্ট্রের এখন যারা আছেন তারা সেটুকুও যদি মানে পালন করতেন, তাহলে আজকে নারীরা কিন্তু অনেকাংশেই কিন্তু সুরক্ষিত থাকতো। এখন বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো টিম, তারা আসলে নিপীড়কের পাহারাদার, তারা ধর্ষকের পাহারাদার, তারা সহিংসতা যারা করছে তাদের পৃষ্ঠপোষক, এবং তারা যখন বুলডোজার দিয়ে 32 ভাঙে, যখন কারো বাড়ি ভাঙছে, কারো বাড়ি দখল করছে, মব নিয়ে গিয়ে কাউকে মারছে পিটিয়ে, তখন কিন্তু তারা দেখছে না। তারা কি করছে, যখন মিছিল নিয়ে আসছে ধর্ষকের বিরুদ্ধে, তখন সেখানে কিন্তু পুলিশকে লেলিয়ে দিচ্ছে মারবার জন্য, তখন তার মব বাহিনীকে লেলিয়ে দিচ্ছে। তো এই যে এই জিনিসগুলো আজকে জনগণের কাছে স্পষ্ট। আজকে ডান বলেন বাম বলেন, আজকে সবকিছু স্পষ্ট। বাম দল কেন জুলাই আগস্টের সেই সময় তাদের সাথে হ্যান্ডশেক করেছিল, সেই জবাব বাম দল দেবে, আমি সেই জবাব দিতে যাব না। আমি শুধু বলবো যে গণজাগরণ মঞ্চে সেই যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে মানুষের জাগরণ ছিল। সেখানে সেখানে দলমত নির্বিশেষে সবাই যুদ্ধাপরাধীর বিচারের জন্য সবাই রাস্তায় নেমেছিল, এবং শান্তি শৃঙ্খলার সাথে কিন্তু তখন আমরা রাষ্ট্রকে প্রেসার ক্রিয়েট করেছিলাম যে যুদ্ধাপরাধীর বিচার করতে হবে, এবং সেই বিচারের প্রক্রিয়াটা আইনানুগ ভাবেই ঘটেছে, এবং সেটি সময় লেগেছে, সময় অনুযায়ী নিয়ম নীতিমালা অনুযায়ী হয়েছে। যেটা প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য আজকে যেভাবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেভাবে না। তো কাজে আমার কাছে মনে হয় যে জাতির কাছে সুস্পষ্ট, জনগণের কাছে সুস্পষ্ট। এখন জনগণ রাস্তায় নেমে যাবে, সেখানে কে আসবে কে আসবে না সেই প্রশ্ন তো সময় বলে দেবে। কিন্তু আমি মনে করি যে এই যুদ্ধ অনিবার্য, এবং এই লড়াইতে শুধু বাংলাদেশ আওয়ামী লীগ একা না, এখানে যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের নারীদের পক্ষে, আর নারীদের বিপক্ষে কে যাবে, মুষ্টিমেয় সেই অল্প কিছু মানুষ ছাড়া। তো সেই অল্প কিছু মানুষ কিন্তু যদি আমার যদি মানে কেউ রাগও হয়, আমি রাগ হলে হবে, আমি মনে করি যে বাংলাদেশে যারা নারীর উপরে এই সহিংসতা করছে, নারীর উপরে ধর্ষণ করছে, নারীকে নিপীড়ন করছে, নারীর উপরে ফতোয়া দিচ্ছে, তারা সংখ্যায় অনেক নয়, সংখ্যায় আমরাই বেশি। আমরা সে কারণে আমরা প্রতিবাদ করলে তারা ভয় পাচ্ছে। তাদের এই ভয়ের কারণ আমরা জানি, কারণ আমরা স্বাধীনতা বিরোধীদের পর্যন্ত উৎখাত করতে চাই, সে কারণেই তারা ভয় পাচ্ছে। সে কারণেই লাকির বিরুদ্ধে তাদের স্লোগান, কারণ লাকি গণজাগরণ মঞ্চে স্লোগান কন্যা হিসেবে কাজ করেছে, এবং সেই সময় আমরা যাদেরকে পেয়েছি তাদের প্রত্যেকের বিরুদ্ধে যদি তাদের এত ক্ষোভ থাকে, আমার তো মনে হয় প্রথম যাকে ফাঁসি দেওয়া উচিত, প্রথম যাকে গ্রেফতার করা উচিত তিনি শারমিন মোর্শেদ, জুনায়েদ সাকি, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে এরকম অনেক আছে।
তো তাদেরকে গ্রেফতার করুক, আর কতজনকে গ্রেফতার করবে? কোটি মানুষের দেশ বাংলাদেশ, 10 কোটি গ্রেফতার করবে, 10 কোটি ফাঁসি দিবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এত ক্ষমতা নেই, তিনি পারবেন না। তিনি মব দিয়ে আজকে আমার মুখ বন্ধ করতে পারবে, আপনাদের মুখ বন্ধ করতে পারবে, লাকির মুখ বন্ধ করতে পারবে, কিন্তু কতজন, কতদিন? 1971 সালে তো পারিনি। কাজে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার দিন শেষ। আমি মনে করি এখন সবাইকে মিলে নামতে হবে, আর ভয়ের কিছু নেই। মব মব যে মব ভায়োলেন্সের যারা ক্রিয়েটর, মব ভায়োলেন্সের যারা গডফাদার, এখন জনগণ জবাব দেওয়া শুরু করেছে গ্রামে গঞ্জে। আমরাও যদি শুরু করি, কতজন থাকবে? তো কাজেই আমি মনে করি যে আমরা, আমাদের সময় এসে গেছে পথে নামবার।